নির্বাচনী জনসভার সঞ্চালক ওয়ার্ড কোঅর্ডিনেটর বাবাই ঘোষ মহোদয় সহ সভা মঞ্চে আমরা পেয়েছি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সম্মানীয় সুব্রত বক্সী মহোদয়। আমি তাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার পূর্ববর্তী বক্তা দলের মহাসচিব সম্মানীয় পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, আমি তাকেও আমার শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চে রয়েছেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায় মহোদয়া, রয়েছেন দেবাশিস কুমার দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক, নেত্রীর ইলেকশন এজেন্ট বৈশানর চট্টোপাধ্যায়, 72 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর সন্দীপ বক্সী, হিরণলাল মজুমদার, ত্রিরাঙ্কুর রয়েছে, শান্তনু সেন, নির্মল মাঝি, পার্থ ভৌমিক সামনে বসে আছে আমি দেখতে পাচ্ছি, অলোক দাস, সার্থক রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের দক্ষিণ কলকাতার সভাপতি। আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আজকের এই নির্বাচনী জনসভা কোভিড বিধি মেনে সীমিত সংখ্যায় আমাদের সমর্থকদের নিয়ে আমরা করছি এবং ঠিক এখানেই এই বছর নির্বাচনের সময় এপ্রিল মাসে আমার সভা করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে নির্বাচন কমিশনের সভা সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করার ফলে আপনাদের সকলের সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়নি। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে এই পবিত্র দিনে আপনাদের সকলের সম্মুখীন আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা এই কোভিড কালেও বাড়ি থেকে বেরিয়ে আমাদের সভাস্থলে এসছেন এবং কোভিড বিধি অবলম্বন করে সবাই অংশগ্রহণ করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই নির্বাচনী জনসভা মূলত আমাদের সকলের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এবং দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আগামী 30শে সেপ্টেম্বর ভবানীপুরের মা ভাই বোনদের কাছে আমরা আবেদন রাখতে এসেছি এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন এপ্রিল মে মাসে যে নির্বাচন হয়েছিল 8 দফায়, তার ফল ঘোষণা হওয়ার পর দুটো নির্বাচন, ওদিকে শামশেরগঞ্জ আর জঙ্গিপুর বাকি ছিল, তার সাথে ভবানীপুর, যেহেতু সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে আপনাদের আশীর্বাদ ভালোবাসার পাথেয় করে নেত্রীকে আবার তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করে ভারতবর্ষে একটা উন্নয়নমূলক গণতান্ত্রিক তমসাচ্ছন্ন পরিবেশ কাটিয়ে মুক্তির সূর্যোদয় ঘটিয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করতে পারে সেই সুযোগ করে দিয়েছেন। আমি মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা শোভনদাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন এপ্রিল মাসে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই নির্বাচন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে নির্বাচিত করার নির্বাচন নয়। আপনারা দেখেছেন ভারতবর্ষ এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, এমন একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে ভারতবর্ষে সব মিলিয়ে প্রায় 1700 রাজনৈতিক দল রয়েছে। এই 1700 রাজনৈতিক দলের মধ্যে ন্যাশনাল পার্টি, রাষ্ট্রীয় দল যদি আমি বলি, সর্বভারতীয় রাজনৈতিক দল 5 থেকে 6টা দল রয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস যেমন একটা ভারতের সর্বভারতীয় রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি বিজেপি সর্বভারতীয় দল, কমিউনিস্ট পার্টি একটা সর্বভারতীয় দল, বহুজন সমাজ পার্টি সর্বভারতীয় দল, শরদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি সর্বভারতীয় দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও সর্বভারতীয় দল। কিন্তু এই দলগুলোর মধ্যে আপনারা দেখুন, রাস্তায় দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করার সাহস দেখিয়ে বশ্যতা স্বীকার না করে, মেরুদণ্ড বিক্রি না করে, বহিরাগতদের কাছে আত্মসমর্পণ না করে একমাত্র যে রাজনৈতিক দল লড়াই করছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস। অস্বীকার করতে পারবেন না। এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র আজকে বাংলার মাটিতে সীমাবদ্ধ নয়, আমরা ত্রিপুরায় ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি, আসামে আমাদের কাজ শুরু হয়েছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস গোয়াও যাচ্ছে, তৈরি থাকুন।
আমরা রাজনৈতিকভাবে লড়াই করতে প্রস্তুত। এবং আমি বলছি, প্রায় 3 মাস হলো দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে। 3 মাসের মধ্যে এমন কোন রাজ্য বাকি নেই যেখান থেকে মানুষ এসে আমাদের সাথে কথা বলেনি, যেখানে লিখিতভাবে আমাদেরকে জানায়নি যে দাদা এই রাজ্যে এই প্রদেশে আপনারা তৃণমূল কংগ্রেস শুরু করুন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর দিদি পারে নরেন্দ্র মোদীকে হারাতে। লক্ষ লক্ষ ইমেল, চিঠি, লিখিত পত্র আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা সেই পত্র পেয়েছি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে উন্নয়ন নিয়ে এদের কোনো কথা নেই। ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে আর অন্যান্য বিষয়বস্তু যার সাথে মানুষের উন্নয়নের কোন রকম কোন যোগসূত্র নেই তাদেরকে কাজে লাগিয়ে আর বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে গিয়ে 2021 সালের মে মাসে মুখ থুবড়ে পড়েছে। এখন বহিরাগত নেতা পাঠাচ্ছেন, এখন বহিরাগত এজেন্সি পাঠাচ্ছে। বহিরাগতদের দিয়ে বাংলা দখল করতে পারেনি, এখন দিল্লি থেকে এজেন্সি পাঠিয়ে চমকানো ধমকান। এখানে ক্যামেরা আছে, কম করে 50টা ক্যামেরা রয়েছে। আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, এই ভবানীপুরের মাটি তো আমাদেরকে লালন পালন করে বড় করেছে, সমৃদ্ধ করেছে, ভালোবাসা দিয়েছে, আশীর্বাদ দিয়েছে। আর যাই হোক, তৃণমূল কংগ্রেস মেরুদণ্ড বিক্রি করবে না। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করার জন্য প্রস্তুত। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থাকে, আগামী দিন তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বাংলার মাটিতে সীমাবদ্ধ থাকবে না। ইতিমধ্যেই তো দেখেছেন, আমি যাতে ত্রিপুরা ঢুকতে না পারি 144 ধারা জারি করে দিয়েছে। কি অবস্থা! এত বড় একটা রাজনৈতিক দল, মানে বিশ্বর সব থেকে বড় রাজনৈতিক দল, তা এত ভয় কেন যে 144 ধারা জারি করতে হচ্ছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় না ঢুকতে পারে? আপনি কদিন 144 জারি করবেন? যেদিনকে তুলবেন 24 ঘন্টার মধ্যে আমি ঢুকবো। আর ত্রিপুরায় আমরা যখন শুরু করেছি, ত্রিপুরাও জোড়া ফুল ফুটবে, ত্রিপুরাও পরিবর্তন হবে, ত্রিপুরাও গণতন্ত্র প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই করবে। আপনারা দেখুন, এত বড় বড় কথা, এত চমকানি, এত ধমকানি, আর ত্রিপুরায় যাতে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা পা রাখতে না পারে সেই জন্য পুলিশ দিয়ে নোটিশ পাঠাচ্ছে, 144 ধারা করছে, ইডিকে কাজে লাগিয়ে নোটিশ পাঠাচ্ছে। আমাকে তো 5টা নোটিশ পাঠিয়েছে। আরে 500 পাঠালেও মেরুদণ্ড বিক্রি করবো না। বলা কেটে দিল, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, আমার জয় বাংলা বেরোবে। যত গায়ের জোর আছে প্রয়োগ করো, কোনো লাভ নেই। এই বাংলার মাটি দুর্জয় খাঁটি, এই মাটি বশ্যতা স্বীকার করবে না, এই মাটি মেরুদণ্ড বিক্রি করবে না, এই মাটি আত্মসমর্পণ করবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে দেওয়ার পরেও হুইল চেয়ারে, কাশ্মীর থেকে হুইল চেয়ারে, আজকে দার্জিলিং থেকে দেগঙ্গা আর কুচবিহার থেকে কাকদ্বীপ প্রচার করে 213টা আসন নিয়ে তিনি তৃতীয়বার আপনাদের ভালোবাসাকে পাথেয় করে মুখ্যমন্ত্রী হয়েছে। বাংলা তো প্রমাণ করে দিয়েছে, বাংলা বাংলার মেয়েকেই চায়। এবার ভবানীপুরের পালা, ভবানীপুরকে প্রমাণ করতে হবে ভবানীপুর নিজের মেয়েকেই চায়। আপনারা তো সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন, সরাসরি উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন। আগামী দিন দিল্লিতে পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছেন। ভবানীপুর সেই লড়াই সূচনা করছে। 30 তারিখ শুধুমাত্র আপনি ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী আর তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বীকে জেতানোর লক্ষ্যে দিচ্ছেন না, আপনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন আগামী দিন দিল্লিতে পরিবর্তন আনতে। এটা মাথায় রাখবেন। তোমাকে বদিবে যে বকুলে বাড়িছে সে, কথাটা মনে আছে তো? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকে ধমকে লাভ নেই। ইডি, সিবিআই, আপনার যত গায়ের জোর আছে আপনি করুন। আপনার ইডি কাজকলা করেছে, আমার আর কাজকলা করি। আমি ক্যামেরার সামনে বলছি, আপনার সিবিআই আমার কাজকলা করেছে আর কাজকলা করবে।
নরেন্দ্র মোদী অমিত শাহকে চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি, সততার প্রতিমূর্তি সাজে, হ্যাঁ, যারা কাগজ মুড়ে টাকা নেয়, যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন চিঠি লেখে যে আমার থেকে 6 কোটি টাকা নিয়েছে, তারা ফেরতি করে দিল্লিতে গিয়ে মোদির পাশে বসে ছবি তুলছে, আর আমাকে সিবিআই নোটিশ, ইডির নোটিশ পাঠানো হচ্ছে। আপনি কত নোটিশ পাঠাবেন? আপনার কাগজ ফুরিয়ে যাবে, পেনের কালি শেষ হয়ে যাবে, আমাদের জেল শেষ হবে না। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, যত তাতাবেন, তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে বিশুদ্ধ লোহা, যত আঘাত করবেন তত শক্তিশালী হবে, তত মজবুত হবে। আর আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত, নেত্রীর অনুপ্রেরণায় দল করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম আন্দোলন পাথেয় করে তৃণমূল কংগ্রেসে সৈনিক হিসেবে রাস্তায় কাজ করি। থমকে চমকে তৃণমূল কংগ্রেসকে লাভ নেই। আপনি আসুন না, উন্নয়নকে সামনে রেখে লড়াই করুন। 7 বছর তো আপনি ক্ষমতায়, 2014 সালে আপনাকে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল একটু আশা আকাঙ্ক্ষা নিয়ে। আপনি বলেছিলেন এই করব তাই করব, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, এই করব, শিল্প আনবো দেশে, কালো টাকা ধ্বংস করব। কি করেছে? কিচ্ছু করতে পেরেছে? নোটবন্দি করলো, আপনি আমি সবাই লাইনে দাঁড়ালাম ব্যাংকের বাইরে। কেন? যে আমরা যদি লাইনে দাঁড়ানোর ফলে দেশের কালো টাকা ধ্বংস হয়, তাহলে ভালো, আমরা লাইনে দাঁড়াবো, কষ্ট করতে প্রস্তুত। বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন তো, আজকে দেশে কালো টাকা ধ্বংস হয়েছে? জিএসটি করে এই ছোট বড় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী তাদের ব্যবসা লাটে তুলে দিয়েছে। তুগলকি সিদ্ধান্ত, একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত দেশকে জর্জরিত করেছে। জিডিপি আজকে 20% নিচে, -20%। এই হচ্ছে নরেন্দ্র মোদীর জনদরদী সরকারের উদাহরণ। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা রাজনীতি করেন তারা উন্নয়নের পরিসংখ্যান নিয়ে আমার মঞ্চে লড়াই করতে আসুন। আমার মঞ্চে যদি আপত্তি থাকে, আমি আপনাদের মঞ্চে যাব। আপনি বলুন কোথায় লড়াই করবেন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আর আমি মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আপনি মোদীজির রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ড নিয়ে যাব। একদিকে আপনি, একদিকে আমি। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই হোক। 10-0 গোল দিয়ে মাঠের বাইরে না করতে পারলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। বলুন কোথায় লড়বেন? রাজি আছেন? বাংলার কৃষ্টি জানেন না, সংস্কৃতি জানেন না? কালকে দিল্লি থেকে একজন নেতা এসে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর নামে কি বলছে? বলছে বীর কিশোর ভদ্র। আপনি দেখেছেন কি অবস্থা? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো জায়গায় বলছে শান্তিনিকেতন। রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছে রামকৃষ্ণ ঠাকুর। সহজপাঠকে লিখেছে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার অন্যতম পথ প্রদর্শক, আমাদের কাছে দার্শনিক, সমাজ সংস্কারক। তার মূর্তি ভেঙেছিল 2019 সালের 14ই মে। মনে আছে? মনে আছে? আজকে পিড়িত দেখাতে এসছে। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না থাকতো, দিল্লির নেতাদের স্মরণ করিয়ে দিই, আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সইটাও লিখতে পারতেন না, আঙ্গুল ছাপের মধ্যে দিয়ে নিজেকে সীমাবদ্ধ রাখতে হতো। আপনি সেই বাংলার মাটিকে গায়ের জোড়ায় দখল করতে এসেছিলেন, বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছে। আর তারপর এদের নেতাদের বক্তব্য কি? মেরে পুঁতে দেবো, আগুন লাগিয়ে দেবো। গরুর দুধ থেকে মধ্যেখানে সোনা বার করছিল, এখন তো তারই গল্প শেষ। সোনার বাংলা মনে আছে? সোনার বাংলা, গরুর দুধ থেকে সোনা বার করবে। যে গরুর দুধ থেকে সোনা বার করবো বলেছিল, তার খেলা শেষ হয়ে গেছে, গল্প শেষ, টাটা বাই বাই। এখন নতুন একজনকে এনেছে নাটক করার জন্য। ভালো, এ তো ভারতীয় জনতা পার্টি নয়, বিজেপি তো ভারতীয় যাত্রা পার্টি। যাত্রা করে আর সব জঞ্জালদের ঢুকিয়েছে। যত জঞ্জাল ঢুকেছে তত তৃণমূল কংগ্রেসের মঙ্গল হয়েছে। আমি বলবো আমাদের কাটছাট গুলোকে নিয়ে আপনারা সমৃদ্ধ হন। ভালো ভালো দরকার। আজকে দেখুন, এত এদের গাত্রদাহ। কালীঘাটে টালির ছাদের তলায় থাকে হাওয়াই চপ্পল পরা এক মহিলা।
ভারতবর্ষ থেকে একমাত্র ডাক পেয়েছিল বিশ্ব শান্তি সম্মেলনে, তাকে যেতে দেয়নি। কেন? মোদিজির থেকে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে তাই। আমি মোদিজিকে স্মরণ করিয়ে দিই, যে ভুল কংগ্রেস করেছে আপনি একই ভুল করছেন। আপনাকে আমেরিকায় যাওয়া আটকে ছিল, মনে আছে? তারপর কংগ্রেসের কি পরিণতি হয়েছিল? 2024-এ আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাচ্ছেন, আপনার একটা পরিণতি। আপনি লিখে রাখুন। আর তৃণমূল কংগ্রেস যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, চোখ দেখাচ্ছে, শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে। আপনি দেখেছেন গতকাল ত্রিপুরায় বিপ্লব দেবের বক্তব্য, বলছে কোর্ট কি বললো কি না বললো আমার যায় আসে না, এখানকার মাই বাপ আমি। আপনি দেখুন কি ঔদ্ধত্য, কি অহংকার, কি অবস্থা। বলছে কোর্ট যদি বলে অ্যারেস্ট করতে, পুলিশ মন্ত্রী তো আমি পুলিশকে বলবো অ্যারেস্ট করবে না, আর পুলিশ যদি দেখতে পায় বলবে একে চিনি না। এই হচ্ছে ভারতের একটা প্রদেশের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। আমরা যদি ভবানীপুরকে 1 লক্ষ ভোটে মমতা ব্যানার্জিকে না জেতাতে পারি, আগামী দিন ভারতবর্ষ থাকবে না। আমি আপনাদের বলছি 1 লক্ষর বেশি ভোটে জেতাতে হবে। কোভিড কালে একটু কষ্ট হলেও 10-15 মিনিট 20 মিনিটের ব্যাপার। মাথা উঁচু করে নিজের পোলিং স্টেশনে যাবেন, আপনি ভোট দেবেন। আগামী 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নিচু করে আপনাদের জন্য যেভাবে কাজ করে এসছে আগামী দিনে করবে। এবং শুধু তাই নয়, এই ভোটে বলে না এক ঢিলে দু পাখি, আপনি এক ঢিলে দু পাখি মারছেন। আমি আপনাদের আশ্বস্ত করে যাচ্ছি, ভবানীপুর আগামী দিন ভারতবর্ষের লড়াইয়ের সূচনা করছে। আমি বলেছি বি ফর ভারত, বি ফর ভবানীপুর। আর আগামী দিন ভবানীপুর যেন ভবানীপুরই থাকে, তার জন্য আমাদের এই লড়াই। ভবানীপুরকে ভাটপাড়া হতে দেবো না। আজকে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, এই যে আপনারা রাস্তায় বেরোচ্ছেন, মায়েরা জানলা দিয়ে দেখছে, ছাদ দিয়ে দেখছে, বারান্দা দিয়ে দেখছে, বেরোতে পারতেন? দেখুন উত্তরপ্রদেশের কি অবস্থা। তালিবানি কায়দায় শাসন করছে, মানুষের বাক স্বাধীনতা নেই, কেউ কোথাও কিছু বলতে পারছে না, কথা বলার স্বাধীনতা নেই, কে কি পড়বে, কোথায় হাঁটবে, কোথায় চলবে, যোগী আদিত্যনাথ ঠিক করে দিচ্ছে। আর কি বলছে? বলছে বাংলায় উন্নয়ন হয়নি। আরে বাংলায় উন্নয়ন হয়নি তো মা ফ্লাইওভারের ছবি চুরি করে নিয়ে যেতে হচ্ছে কেন? মধ্যপ্রদেশে ফ্লাইওভার হয়নি, উত্তরপ্রদেশে ফ্লাইওভার হয়নি, গুজরাটে রাস্তা হয়নি, কি আসামে রাস্তা হয়নি? বাংলার ফ্লাইওভারে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা প্রকল্পের ছবি চুরি করে নিয়ে যেতে হচ্ছে কেন? যোগী বাবু, উন্নয়ন আপনি উন্নয়নটাকে বলে দেখে যান। আপনার গঙ্গা থেকে তো ডেড বডি ভাসিয়ে দিচ্ছেন উত্তরপ্রদেশ থেকে কোভিড কালে, আর এখানে নিয়ে এসে আমরা শেষ যাত্রা সম্পূর্ণ করছি সরকারের সাথে। আর আপনি উন্নয়নের কথা বলছেন। আপনি বলুন তো, যারা বলেছিল এই করবো তাই করবো, 15 লক্ষ টাকা দেবো, কেউ পেয়েছে? আজকে দুয়ারে সরকার করে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা আপনাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। আপনারা অস্বীকার করতে পারবেন না, ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য। স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলেছিল আমার সরকার ক্ষমতায় আসার পর আমি বাস্তবায়িত করে দেখাবো। সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইতিমধ্যে প্রকল্প চালু হয়ে গেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কথা হয়ে গেছে, আরো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে কথা হচ্ছে। দুয়ারে রাশন পাইলট প্রজেক্ট চালু হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে বাংলার 10 কোটি মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে যাবে, কাউকে লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে হবে। কৃষক বন্ধু, প্রায় 70 লক্ষ প্রান্তিক ছোট কৃষককে বছরে 10,000 টাকার সাহায্য, আর্থিক সহায়তা মমতা ব্যানার্জি সরকার করেছে, মোদীজি কাঁচকলা দিয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন? এরা যে বলেছিল এই করবো তাই করবো, এই দেবো তাই দেবো, বাঙ্গাল মে ইয়ে হোগা ও হোগা, দেখুন 2 তারিখ ফল বেরিয়েছে। কাউকে আপনি দেখতে পেয়েছেন রাস্তায়? বলুন তো, এই আমফানের সময়, যশের সময়, করোনা কালে নিজের জীবন বিপন্ন করে কেউ এসছে? কোন বিজেপির নেতা কর্মী বলুন, কাউকে দেখতে পেয়েছেন? নিজের জীবন বিপন্ন করে যদি কেউ ঝাঁপিয়ে থাকে, মমতা ব্যানার্জি ঝাঁপিয়েছে। অস্বীকার করতে পারবেন? আপনার সুখে, আপনার আনন্দে আপনি তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আপনি তো অস্বীকার করতে পারবেন না। আমি তো বলছি আপনি আসুন, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন।
কৃষ্টি সংস্কৃতি জানে না, বাংলার ঐতিহ্য জানে না, বাংলা বলতে পারে না, বাংলা পড়তে পারে না। ঠিক আছে, আপনি অন্য ভাষায় কথা বলুন না, কে বারণ করছে? আপনি ভোট নেওয়ার জন্য বাংলার সংস্কৃতিকে বিকৃত করছেন। আপনি ভোট নেওয়ার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছেন। আপনি ভোট নেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কালকে রাষ্ট্রপুঞ্জে প্রধানমন্ত্রী বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এমন কবিতার অবস্থা করছে মানে পিন্ডি চটকে দিচ্ছে। কবিগুরুর উদ্ধৃতি দু একটা কথা এমন লাইন বলছে, সংশয়, মানে কি বলেছে আমি নিজেই বুঝতে পারবো না। আরে কি দরকার? আপনি গুজরাটিতে বলুন না, আপনি হিন্দিতে বলুন না, ভারতবর্ষ থেকে বানু করছে না। ভবানীপুরে নির্বাচন বলে বলতে হবে, তাই না? ভবানীপুরে নির্বাচন আছে 2021-এ যখন সমনদেব চ্যাটার্জি দাঁড়িয়েছিল তখন তো 23,000-এ হেরেছিল, এবার 1 লাখে হারবে। লিখে রাখবে, জামানতবাদী আসতে হবে। এখানে বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মায়েরা রয়েছে যারা মেরুদণ্ড বিক্রি করবে না, আপনার অর্থবলের কাছে আত্মসমর্পণ করবে না। আপনি দেখুন, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে না লড়ি, মায়েরা, দিদিরা, ভাইয়েরা, আমি সকলকে বড়সড় অনুরোধ করব, এটা শুধু নির্বাচন নয়, এটা ভারতীয় জনতা পার্টি বনাম তৃণমূল নয়, এটা ভারতবর্ষ বনাম ভারতীয় জনতা পার্টির লড়াই। এতে যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে না লড়েন, ভারতবর্ষ আগামী দিন থাকবে না, আমি আপনাকে বলছি। আপনি দেখুন বিচার ব্যবস্থা, বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থা নিয়ে ঠাট্টা করছে, বলছে কন্টেম্প্ট অফ কোর্ট এলো কি গেল আমার যায় আসে না। আর সেখানে বিচার ব্যবস্থা কেন সুমতো কগনিজেন্স নেবে না? কিসের ভয়? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, সে প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক বা আমি হই বা আপনি হোক। ভারতবর্ষে আইনের শাসন চালাতে হবে, শাসনের আইন চলবে না। আমাদের এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সেই জন্য আপনাদের বলবো যে আগামী 30 তারিখ মাথা উঁচু করে ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন, অন্য জায়গায় নয়। 1 নম্বর বোতাম টিপবেন আর 2 নম্বরই গুলোর জামানত বাজেয়াপ্ত করবেন। 1 নম্বরে তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর এতটুকুই পার্থক্য, কথা দিয়ে দিদি কথা রাখে, আর দিল্লিতে তারা কথা দিয়ে কথা রাখে না। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূল কংগ্রেস যাবে, দিল্লি থেকে নেতা আসবে না। আপনার যদি কোন রকম অসুখ হয়, আপনাকে অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে পৌঁছাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক সৈনিকেরা, বিজেপির বহিরাগতরা আসবে না। আমি আপনাকে বলবো, নিজের কথা ভাবুন, এদের কথায় কান দেবেন না। এদেরকে বলুন যে তোমার মোদীজি কি করেছে রিপোর্ট কার্ড নিয়ে এসো, এক হাতে রিপোর্ট কার্ড দাও, এক হাতে ভোট নাও। যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি কথা বলছি আপনাকে, আমি কথা দিচ্ছি আপনাকে। এরা বলুক যে 7 বছর কলকাতার জন্য এই করেছি তাই করেছি, কলকাতায় এই করেছি তাই করেছি, বা কলকাতার এই পরিবর্তন আমরা ঘটিয়েছি। আপনারা নিজেরা বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন তো 2010 সালে কলকাতার কি পরিণতি ছিল, আর আজকে কলকাতায় কি পরিবর্তন হয়েছে। নিকাশি ব্যবস্থার উন্নয়ন হয়নি, পরিকাঠামোগত উন্নয়ন হয়নি, রাস্তায় আলো জল ঘাট পরিবর্তন হয়নি। আজকে যে বিজেপি বলছে বাংলায় কোন রকম কোন উন্নয়ন হয়নি, সেই বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে থাকা এনসিআরবি ডেটা কি বলছে? বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে নিরাপদজনক শহর হচ্ছে কলকাতা। আপনি অস্বীকার করতে পারবেন? মহিলাদের জন্য সব থেকে সুরক্ষিত শহরের নাম কলকাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মধ্যে 4র্থ স্থান অধিকার করেছে। আপনি অস্বীকার করতে পারবেন না, রাজ্যের মধ্যে অন্যতম, দেশের মধ্যে 4 নম্বরে রয়েছে। বাংলায় পরিবর্তন হয়নি। আরে বাংলা করে দেখিয়েছে, তোমরা করে দেখাতে পারো। আগামী দিন আমরা ত্রিপুরা, আসাম, গোয়াও করে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াই হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর যাই হোক, অন্য রাজনৈতিক দলের মতো বাড়িতে ঢুকে ভয় পেয়ে বসে থাকবে না। যত ক্ষমতা থাকে, আমি আবার আপনাদের বলছি, যত রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দল একদিকে, তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে। মমতা বন্দ্যোপাধ্যায়
যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল তখন একটি কারণে, যে আর যাই হোক আমি কংগ্রেসে থাকবো না, সিপিএম এর সাথে কোন রকম ভাবে আপোষ করবো না। আর আজকে আমরা দাঁড়িয়ে বলছি যে যারা বাংলায় কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, তাদের বিদায় ঘন্টা আমরা বাজাবই বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে। মহামতি গোখলে বলেছিল না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে সেটা অক্ষরে অক্ষরে পূরণ হচ্ছে। আমি আপনাদের বলবো যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রামমোহন রায়, স্বামী বিবেকানন্দের মতো দার্শনিক মনীষীদের সারা বিশ্বের কাছে উপহার দিয়েছে, সেই বাংলা আগামী দিন মাথা নত না করে কাঁধে কাঁধ রেখে, চোখে চোখ রেখে লড়াই করবে, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে এবং ভারতবর্ষকে পথ দেখাবে। আপনি বলুন, এই বাংলায় যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো তাহলে নামটাও লিখতে পারতেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি না থাকতো, আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন নাগরিক ভারতবর্ষ পেত না। স্বামী বিবেকানন্দ যদি না থাকতো, বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের নাম উজ্জ্বল করার মতো ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের মানুষ খুঁজে পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, বিজেপির তালিবানি শাসনের কাছে আমার আপনাকে সবাইকে মাথা নত করে বেঁচে থাকতে হবে, অস্বীকার করতে পারবেন না। পথ দেখিয়েছে বাংলা, পথ দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনারা তো মুখ্যমন্ত্রীকে ভোট দিচ্ছেন, ভবানীপুর তো মুখ্যমন্ত্রীকে ভোট দিচ্ছে। সুতরাং এই নির্বাচন আমার আপনার সকলের অস্তিত্বের নির্বাচন, শুধু একটা ছোট্ট উপনির্বাচন নয়। 213 ছিলাম, এই নির্বাচনের ফল ঘোষণা হবে 3 তারিখ, 30 তারিখ ভোট। 3 তারিখ দেখবেন 3টে আসন বাড়বে, 216 হবে। তারপরে আরো 4টে উপনির্বাচন বাকি আছে, সেখানেও 4 গোল দেবো, সেখানেও 4 গোল দেবো। এবং আমি এখানে সুব্রত বক্সী, পার্থ চ্যাটার্জি আছে, আপনি বিশ্বাস করবেন না, আমি আগের সভাও বলেছি, এই সভাতেও বলছি, এখানে বাংলার আপামর জনসাধারণ যারা বহিরাগতদের বিরুদ্ধে, যারা বিজেপির চোখ রাঙানির বিরুদ্ধে বাংলার কৃষ্টির পক্ষে ভোট দিয়েছিল, তাদের আস্থা, ভালোবাসা, আশীর্বাদ আমাদের কাছে শিরোধার্য। কর্মীদের আবেগ, কর্মীদের ভালোবাসা আমাদের কাছে একমাত্র সব থেকে গুরুত্বপূর্ণ পাথেয়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দরজাটা আটকে রেখেছে, যেদিনকে খুলবে ভারতীয় জনতা পার্টি 4 দিনে পশ্চিমবাংলা থেকে উঠে যাবে। আর যদি কেউ বলে উঠিয়ে দেখা কজন এমএলএ আছে, তাহলে ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, আমরা দেখিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, কর্মীদের কাছে যাবো, বলবো ভাই তৃণমূল কংগ্রেসের সাথে চ্যালেঞ্জ নিয়েছে, কত ধানে কত চাল দেখিয়ে দাও। কি আমরা চাই না, আমি বলছি আপনাকে, এই পচাগুলোকে নিতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলেছে, সুব্রত বক্সীও বলেছে, এরা যত বিজেপিতে গেছে আমাদের মঙ্গল হয়েছে। ভাই দল পরিষ্কার করে দিয়ে গেছে, আমি এখন পরিষ্কার দলের নোংরা পাবো কেন? তাই তো। তাহলে আমি আপনাদের বলছি, সেই জন্য তৃণমূল কংগ্রেস এবার তৃতীয়বার জেতার পর আপনারা দেখেছেন যেভাবে অন্য রাজ্যে গিয়ে লড়াই করছে, বিজেপির গায়ে জ্বালা হয়ে গেছে। বিজেপি চাই তৃণমূল কংগ্রেসেরও বাংলার বাইরে না বেরো। আমি তো যাবো, আমি সব রাজ্যে যাবো, আমি উত্তরপ্রদেশে যাব, আমি মধ্যপ্রদেশে যাব, আমি হরিয়ানায় যাব, আমি অন্য রাজ্যেও যাব। তুমি পারলে আটকেও তোমার রাজ্যে ঢুকবো, তোমার এলাকায় ঢুকবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে লড়বো, তোমার রাজ্যে পা দেবো, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে লড়বো, আর তোমার চোখে চোখ রেখে লড়াই করে তোমার হাত থেকে রাজ্য আগামী দিনে ছিনিয়ে নিয়ে আসবে, রাজনীতি ছেড়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে অনুরোধ করবো যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয়
দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার পাশে আছি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলার কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। দিদি তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের নেত্রীকে, আমার তোমার নেত্রীকে, এই দেশের নেত্রীকে, এই পশ্চিমবঙ্গের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের, ভবানীপুর নিজের। একবার যত বলায় জোর আছে দুহাত তুলে আমার সাথে বলুন, ভবানীপুর নিজের। ধন্যবাদ, নমস্কার।